আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশাই সবসময়। আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটি বিষয় নিয়ে লাইভে আসা। বর্তমান সময়ে গ্রাম পুলিশ সদস্যদের কি করণীয়? বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আজকের আলোচ্য বিষয়ে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, কারণ আপনারা জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি রিট মামলা করা হয় এবং মামলা পরিচালনার জন্য একটি কমিটি করা হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের লক্ষ্যে আমরা রিট পিটিশন মামলাটি দায়ের করি। আদালত রিট মামলাটি অ্যাকসেপ্ট করে এবং আপনারা জানেন সেটার ঐতিহাসিক রায় হয়। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিলও করে। বর্তমান আপিল ডিভিশনে মামলাটি চলমান আছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আপিল মামলাটি কার্যতালিকায় থাকবে ইনশাল্লাহ। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সকলেই আইনের প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল, যে কারণে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা প্রায় 230 বছর যাবৎ এই রাষ্ট্রের প্রয়োজনে নিয়োগ দেওয়া হয় এবং রাষ্ট্রের স্থাবর অস্থাবর যে সম্পদ আছে তা রাত্রদিন 24 ঘন্টা পাহারা দিয়ে যাচ্ছেন এবং রক্ষা করে যাচ্ছেন। আমরা তারই উপরে আজকের আলোচনা থাকবে। তো যারা লাইভে অংশগ্রহণ করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমরা কোনো আইনের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারি না। যে কারণে আপনাদের কমেন্টগুলো যেন, আপনাদের মন্তব্যগুলো যেন আজকের এই লাইভে আইনগত থাকে, আইনগত হয়। আইনের বাইরে কোনো কথা, আমরা কোনো আলোচনা যেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে না করি, এটা আমার বিনয়ের সাথে অনুরোধ রইল। হয়তোবা আপনাদের মতের সাথে আমার মত পার্থক্য হতে পারে। আপনি আপনার মতন কাজ করবেন, আমি আমার মতন কাজ করার চেষ্টা করব। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনার সাথে আমার কোনো রকমই মনের অমিল বা আপনার সাথে আমার কোনো শত্রুতা বা কোনো কিছুই কিন্তু নেই। হয়তোবা আপনি আমাকে চিনেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে, আমি আপনাকে চিনি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে। এই মর্মে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। সে জায়গা থেকে আপনার আলোচনা, আমার আলোচনা যেন শালীন ভাষায় হয় এবং অবশ্যই সে আলোচনায় যাতে একটি বাহিনীর মঙ্গল বয়ে আসে। বাজে মন্তব্য, বাজে কথায় আজ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এমনও সমস্যার সম্মুখীন হয়েছে যেটা আপনারা ইতিপূর্বেই অবগত হয়েছেন। বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বর্তমান করণীয় কি করতে হবে, কিভাবে আমাদের কার্য সম্পাদন করতে হবে, এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, যেমন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহোদয়
এসপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, অর্থাৎ তাদের কাছে আমাদের যে প্রয়োজনীয়তা, যা যা প্রয়োজন, যা যা করণীয়, আমরা কি করতে পারি এবং আমাদের বিষয়গুলো, আমরা যে অনেক কষ্টে আছি, আমরা হতদরিদ্র সীমার নিচে আছি, যে বেতন পাচ্ছি সে বেতন নিয়ে আসলে এক সপ্তাহ বাজার অনেক ফ্যামিলিতে তাও ঠিক মতন হয় না। এক সপ্তাহ বাজার করতে গেলে অনেকের পরিবারে এই টাকায় হয় না, কারণ বর্তমান বাজারে যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির বাজারে আমাদের কষ্ট হচ্ছে, চরম কষ্ট হচ্ছে। আমরা এই অভাবের সাথে পরিবার পরিজন নিয়ে এতটাই কষ্টে আছে যে কষ্টের বর্ণনা আমরা দিতে পারি না। সে কথাগুলো অবশ্যই আমাদের নিয়োগ কর্মকর্তা কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, অফিসার ইনচার্জ মহোদয়, আপনারা জানেন। তো তাদের কাছে আমাদের লিখিত আকারে দিতে হবে, যে লিখিতগুলো দিলে অবশ্যই তারা উপরে পাঠাবে, সেটা বিবেক বিবেচনায় যাবে। তো সে জায়গা থেকে আপনারা আপনাদের যে চাওয়া পাওয়াটা, সে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন বা লিখিত দিবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। কিছুদিন পরেই কিন্তু জেলা প্রশাসক মহোদয়দের যে সম্মেলন আছে, সেখানেও কিন্তু এই বিষয়ে আলোচনা হবে। আর আমাদের যে আপিল মামলাটা চলমান আছে, সেটা যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, সেই ব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে। আর যে ব্যক্তি, যে বা যারাই হোক না কেন, আমরা তাদের নিয়ে আলোচনায় আসব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বা বিচার তো সবার জন্যই, আইন তো সবার জন্যই। আমি যদি অন্যায় করি, কোনো অপরাধ করে বসি, সে অপরাধের জন্য আমাকেই ভুগতে হবে। এজন্য আপনারা কেউ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোনো ধরনের আন্দোলনমুখী কোনো পোস্ট, কমেন্ট থেকে বিরত থাকবেন। এটা আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, ভাই বন্ধু হিসেবে। যদি না মানেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সে ব্যাপারে আপনার ব্যক্তিগত স্বাধীনতা বা আপনার স্বাধীনতা আমি কেড়ে নেওয়ার কোনো অধিকার রাখি না। আমি কিন্তু আপনাদের কাছে জাস্ট অনুরোধ করছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই এই কথাগুলো শুনবেন বা এইভাবে আপনি করতে পারেন। তা না হলে আপনি আপনার মন মতন, কারণ আপনার স্বাধীনতা আপনার স্বাধীনতা আমি ক্ষুণ্ণ করার অধিকার রাখি না। যে কারণে আপনি যেটা খুশি সেটাই করতে পারেন, কিন্তু না, আইন সংবিধান সেটা বলে না। আমি ইচ্ছা করলেই যে কোনো কিছুর বিরুদ্ধে অবস্থান নিতে পারি না। অবশ্যই আমার যে সংবিধান অনুসারে আমাকে চাকরি দিয়েছে, চাকরিতে এসেছি, সেই সংবিধান অনুসারেই আমার নীতি নির্ধারক যারা আছেন, তারা অবশ্যই আইনের ব্যত্যয় ঘটবে এমন কোনো ঘটনা যদি তারা করে থাকেন, তারা কিন্তু আইনের কাছে তাদেরও জবাব দিতে হবে। সেক্ষেত্রে আপনার আমার কাজ হবে একটাই, আমরা সকলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করে রাষ্ট্রটিকে এগিয়ে নেওয়া। আমাদের জীবনে এমন কিছু স্মরণীয় দিন আছে যেটা বারবার বলতে হয়, ঘুরে আসে করোনা ভাইরাস। সর্বোচ্চ আদালত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা তাদের কর্ম কিন্তু বন্ধ করেনি। তারা এই করোনা ভাইরাসের মধ্যে, যেখানে মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে একাত্রিত থাকার চেষ্টা করেছে, কারোর সাথে মিলবে না কোনো সমস্যা হতে পারে, সেই পরিবেশে
আমরা গ্রাম পুলিশ সদস্যরা কোনো সাপোর্ট ছাড়াই এ রাষ্ট্রের জনসাধারণের পাশে দাঁড়িয়েছি। বাড়ি বাড়ি গিয়ে তাদের খাবার পৌঁছে দিয়েছি, তাদের খোঁজখবর নিয়েছি। আমাদের কোনো সেফটি ব্যবস্থা ছিল না, আমরা করেছি। রাষ্ট্রের জন্য আমরা যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। আমি আমার দেশকে ভালোবাসি। আমার দেশ, আমার দেশমাতাকে, দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। তাহলে আমাদের কোনো পদক্ষেপ রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কর্মে কেউ জড়াবেন না। এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট, জাস্ট অনুরোধ। আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তবে অনুরোধ করব। মামলার শুনানি বিষয়ে আপনারা বারবারই বলছি যে কমেন্টগুলো যেন শালীন ভাষায় হয় এবং 18 তারিখ থেকে 18 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আদালত বন্ধ, কথাটা বুঝবেন। আদালত বন্ধর পরে কোর্ট খুলবে 1 তারিখ থেকে, 1 জানুয়ারি থেকে। কিন্তু 17 তারিখে, অর্থাৎ এই যে মঙ্গলবারে কিন্তু আমাদের মামলাটি কার্যতালিকায় থাকবে। মঙ্গলবারে গ্রাম পুলিশ বাহিনীর আপিল মামলাটি, রাষ্ট্রপক্ষের আপিল মামলাটি কার্যতালিকায় থাকবে চূড়ান্ত শুনানির জন্য। এখন সে পর্যন্ত যদি প্রধান বিচারপতি করতে পারে তাহলে তো এই মঙ্গলবারেও হতে পারে, তাই না? আসলে অগ্রিম কোনো কথাই আদালতের ব্যাপারে বলা সম্ভব নয়। আমি আজ পর্যন্ত অগ্রিম কোনো কথা বলতে পারবো না ভাই আদালতের বিষয়ে। তবে চেষ্টা থাকবে, আপনারা সকলে যদি চেষ্টা করেন তাহলে হয়তোবা সব কিছুই সহজ হয়ে যাবে। ধরেন প্রতিটা মহোদয়ের বাড়ি আপনার আমার বাড়ির কাছেই, কিন্তু তাদের কাছে যদি আমরা লিখিতভাবে খালি আমাদের এই কষ্ট দুর্দশার কথাগুলো তুলে ধরি, তারা অবশ্যই আলোচনা করবে। যেমন আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে বলতে চাই, সেটা হলো ধরেন বর্তমান যে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন, তার বাড়ির কাছেও কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা আছে। ইচ্ছা করলে তারা তার বাড়িতে যেতে পারে, তাদের সাথে দেখা করতে পারে। তাদের পরিবারের সকল সদস্যরা গ্রাম পুলিশদের চেনে, তো আমাদের কষ্ট দুঃখের কথাগুলো একটা লিখিত আকারে তার কাছে যদি দেওয়া যায়, সেই বিষয়টা বুঝবে যে না, ওদের মামলাটা আসলে মেলাদিন ঘুরতেছে, হয়তোবা সে ইচ্ছা করলে সেটা দ্রুতই হতে পারে। এইভাবে, কারণ চেষ্টা তো সকলের। তো আমি উজ্জ্বল খান, সাইদুল দেওয়ান, ওই রিট কমিটি শুধু এটা করবে এমন তো না, দায়িত্ব তো সকলেরই। সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে সম্ভব। তবে রাষ্ট্রের কাছে আমাদের বারবারই অনুরোধ, রাষ্ট্র যেন আমাদের প্রতি সদয় হন, যেন নিষ্ঠুর না হন। এটা আমাদের পক্ষ থেকে করজোরে অনুরোধ রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন মহোদয়দের প্রতি। না, ঠিক আছে ভাই, রাষ্ট্রের যে অবস্থা, আসলে এই অবস্থা থেকে আমরা অন্য কোনো পদক্ষেপে যেতে পারি না, আমরা সেটা বলতেও পারি না। তবে আপনাদের কাছে আমার যে অনুরোধটা বারবারই করছি, এখন আপনি যদি আমার অনুরোধটা না রাখেন, আমার কিন্তু কিছু করার নাই ভাই। আপনি আমার রিকোয়েস্ট রাখলেন না, তাতে আমার করার কি আছে? করার কিন্তু কিচ্ছু নাই। তবে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে তো আমার মনে হয় দ্রুতই হতে পারে, তাই না? আমি সেটাই বলছি আর কি। ওয়ালাইকুম আসসালাম। আমি মুঠোফোনের মাধ্যমে আমাদের রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ানকে যুক্ত করতে পারছি লাইভে। দেওয়ান, হ্যালো। হ্যাঁ দেওয়ান, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, যারা অন্যান্য ধর্মের, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
আশা করি আপনারা যে যেখানে যেভাবে আছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে সৃষ্টিকর্তার কৃপা ভালোই আছেন। তো আমরা বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি ৪৭,০০০ গ্রাম পুলিশের কল্যাণে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য আইনি পথে লড়াই করে যাচ্ছি। বিশেষ করে হুমায়ুন পল্লব স্যার এবং আমাদের সিনিয়র আইনজীবীদের জন্য একটু দোয়া করবেন। আগামী ১৭ তারিখ পর্যন্ত কোর্ট খোলা আছে, তারপরে কোর্ট বন্ধ হয়ে যাবে, আবার জানুয়ারির ২০২৫ কোর্ট খুলবে। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আর বিশেষ করে আমি ফেসবুকে খুব লেখালেখি দেখছি, তারপরে আমরা রেড বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি আমরা যখন আইন এবং আদালতের উপরে বা আমাদের চাকরির বিধিমালা বা চাকরির নিয়ম কানুনের উপরে আমরা সর্বদা সবসময় আস্থাশীল এবং আমরা শ্রদ্ধার সাথেই আইনকে শ্রদ্ধা করি। সেই পরিপ্রেক্ষিতে কিছুদিন যাবৎ দেখতেছি যে বিভিন্ন গ্রাম পুলিশরা বিভিন্ন পোস্ট দিচ্ছে, বিশেষ করে যারা বিগত দিনে লাল মিয়ার নেতৃত্বে যারা আন্দোলন সংগ্রাম করেছেন বিভিন্ন ভাবে, তার এই ধারাবাহিকতায় ৮ই ডিসেম্বরে আন্দোলনের জন্য ডাক দিয়েছিলেন। সেই আন্দোলন আবার তিনি স্থগিত করে দিলেন। আবার একদিন বা ২ দিন পরেই তিনি আবার ১১ তারিখে আন্দোলনের ডাক দিলেন। তারপরে বিভিন্নভাবে বিভিন্ন গ্রাম পুলিশ মারফত ফেসবুকে পোস্ট দেখতেছি, অমুকে অ্যারেস্ট অমুকে অ্যারেস্ট, জানি না। পরে আমরা খোঁজ খবর নিলাম আইনগতভাবে, আইনি পথে দেখলাম যে আমরা যারা আছি ৪৭,০০০ গ্রাম পুলিশ সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। কেননা আইন এমন একটি জিনিস যেখানে আইনের যদি কোনো মারপ্যাচ বা আইনের পরিপন্থী যদি কোনো কথা, কাজ, লেখা, ফেসবুক পোস্ট, অবশ্যই আমাদের আইনগতভাবেই এটার জবাব দিতে হবে বা আইনের পরিপন্থী গিয়ে আমরা কোনো কাজ করার সুযোগ নাই। কেননা তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে আইন প্রয়োগ করে বিধিমালা বা সাজার বা শাস্তির ভিতরে নিয়ে আসতে পারে। এটা সংবিধানের নিয়ম অনুযায়ী বা আইনি পদক্ষেপ অনুযায়ী। তো আমরা দেখলাম যে আইনগত যে পদক্ষেপ, তাহারা যে চাকরির বিধিমালা ভঙ্গ করে যে যাই বলুক না কেন, আমরা কিন্তু চাকরির বিধিমালাকে অনুসরণ করে মেনে তারপরে আমরা দরখাস্ত করে আইন এবং আদালত, আইন এবং নিয়ম কানুন যে চাকরি বিধিমালা আমরা মানবো, সেভাবে আমরা প্রত্যয়ন দিয়েই আমরা চাকরিতে আমরা জয়েন করছি এবং রাষ্ট্র আমাদেরকে সেভাবে চাকরিতে নিয়োগ করেছেন। তো আমরা কি কাজ করেছি? আমরা তো বিদ্রোহ করতে পারবো না, বা আমরা শুনতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে দেশদ্রোহী যে অপরাধ, সেই অপরাধের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে তাদের বিরুদ্ধে নাকি ওইভাবে আইন ব্যবস্থা গ্রহণ করছেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত নির্বাচন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আপনাকে সরাসরি আপনাদেরকে জবাবটা দেবে। আমি বলতে চাই যে আমরা যে যাই বলি না কেন, ফেসবুকে যে যাই লিখি না কেন, সকলেই আপনি মনে করবেন যে যেগুলো মনিটর হচ্ছে, এটা পর্যবেক্ষণ হচ্ছে, এটা যে নজর আসছে সরকারের, আপনারা এমন কিছু করা যাবে না যে আমাদের বাহিনীর ক্ষতি হয় বা নিজের ক্ষতি হয়। আমি দেখলাম যে যেভাবে ফেসবুকে লেখালেখি হচ্ছে, আমরা আইনগতভাবে আমাদের এক সহযোদ্ধাকে আইনে পথে বা আইনগতভাবে সাজা শাস্তির যে বিধান বা আইনের আওতায় নিয়ে যেভাবে আইন প্রয়োগ করছে, আমরা আইনগতভাবে দেখেন, এখানে কিন্তু আমরা লিখলেই সমাধান হবে না। এখানে আমরা আইনগতভাবে তাদের যে আইনের মাধ্যমে তাদেরকে যে আইনের আওতায় নেওয়া হয়েছে সেভাবে আমরা চ্যালেঞ্জ করতে হবে আদালতের মাধ্যমে। এখানে কিন্তু আইন, এখানে কিন্তু গায়ের জোরে কোনো কথা বললে চলবে না, এখানে আইনগতভাবে মোকাবেলা করতে হবে। তাই অবশ্যই আমি সকলকে বলবো যে যখন তাদের আইনে আওতায় আনা হয়েছে, অবশ্যই তাদের আইনগতভাবে মোকাবেলা করতে হবে। সকলেই দোয়া করবেন যেন আমাদের যে সহযোদ্ধারা আইনগতভাবে, আসলে আমি কি বলবো, আমরা বারবার বলেছি যে আসুন ভাই, আইন এবং আদালতের উপর বিশ্বাস এবং আস্থা রাখুন। কেননা আইনের বাইরে গিয়া কোনো কিছু করার সুযোগ আমাদের নাই। তাই আমি বলবো
যে আপনারা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ নাই, লেখার সুযোগ নেই, বলারও সুযোগ নাই। তাই এখন ওখানে যা হয়েছে, রাষ্ট্র মনে করছেন যে ওই আমাদের কিছু গ্রাম পুলিশ কর্তৃপক্ষের সদস্যরা যে যে পদক্ষেপগুলো বা যে কার্যক্রমগুলো তারা গ্রহণ করছে বা তারা গ্রাম পুলিশের মাধ্যমে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, সেটি সরকার বা রাষ্ট্র মনে করছেন যে এটি আমাদের চাকরি বিধিমালার পরিপন্থী। বিধায় তাদেরকে আইনের আওতায় এনে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা হলো রাষ্ট্র এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে করেছে। এখন আমরা তারা যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইন সংস্থার মাধ্যমে যে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করছে, এখন আইনগতভাবে মোকাবেলা করতে হবে। পরিশেষে সর্বোপরি একটাই সমাধান বা একটাই উদ্দেশ্য বা একটাই আমাদের এখন পথ, শুধু আইনগতভাবে আমাদের অধিকার আদায় করতে হবে, সরকারের সাথে আইনগতভাবে মোকাবেলা করি। আর এখন যে ভাইরা বিদ্রোহ বা যে ভাইরা মানে তারা কি বলতে জানি না, কিন্তু এখন যে 47,000 গ্রাম পুলিশকে আপনারা আমাদেরকে যে অপরাধী মনে করে, এটা যারা এই কাজটা করেছে, আমরা বারবার বলছি, এখন শুধু তাদের ব্যক্তিগত ব্যাপারে, কেননা তাদের ব্যক্তিগত যে কজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা তাদের ব্যক্তিগত হিসাবে ধরে নিতে হবে। কেননা আমাদের বিধিমালায় কিন্তু কোথাও নাই যে বিদ্রোহ করা কোনো বাহিনী। যেভাবে কিছুদিন আগে আনসার বাহিনীকে আমরা আইনের আওতায় আনা হয়েছে, সেভাবে আমাদের গ্রাম পুলিশকেও আইনের আওতায় আইনগতভাবে যে উজ্জীবিত বা আইন বহির্ভূত ভাবে যে গ্রাম পুলিশকে উজ্জীবিত করার অপরাধে, যেটা দেশদ্রোহী, সেই ধারায় হয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমরা জানতে পেরেছি। আইনগত ভাবে মোকাবেলা করতে হবে। আর আমি গ্রাম পুলিশকে বলবো যে আপনারা কেউ আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা আমাদের কোনো সময় সমীচীন হয় নাই, আর এখনো হবে না। আপনারা দেখেন যে আমাদের যে সহযোদ্ধারা আছে, যারা মানে সবকিছুই আইনকে তো একটা, বা আমরা বারবার বললেও তারা বলছে যে এটা সেটা ওটা আবল তাবল কথা, কিন্তু দেখেন পরিশেষে কিন্তু রাষ্ট্র পক্ষ থেকে আইনগত ব্যবস্থাই নেওয়া হয়েছে। এখন আইনগত ভাবে আমাদের মোকাবিলা করতে হবে। আর আমরা কমিটি রাষ্ট্র থেকে যে আমরা ন্যায্য অধিকারটুকু, আইনি যে অধিকারটুকু ন্যায্য পাচ্ছি না, শ্রমের মর্যাদা পাচ্ছি না, আইনগত ভাবে আমরা মোকাবেলা করছি। এখানে কিন্তু কোনো অপরাধের কিছু না। ইনশাল্লাহ হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টও আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা ফিরে পাবো, সেই আশায় আছি, সেই আশায় আমরা কাজ করে যাচ্ছি। ধৈর্য ধরতে হবে ভাই। আর আপনারা যদি ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত আচরণে, ব্যক্তিগত কোনো ব্যবহারের কারণে, ব্যক্তিগত কোনো উচ্ছৃঙ্খল, আপনাদের গায়ের জোরে যদি কোনো কাজের জন্য 47,000 গ্রাম পুলিশ আমরা বহন করবো না। এটা আপনার ব্যক্তিগত হিসাবে বিবেচিত হবে। যেভাবে আমাদের যে এই যে কিছু গ্রাম পুলিশ সদস্যরা, যাদেরকে বারবার বোঝানোর পরও তারা যে পথে গিয়ে এইভাবে করেছে, ঠিক আছে, তো তারা অবশ্যই এখন তাদের আইনগত ভাবে তাদের জবাব দিতে হবে। এখন এই আইনগত জবাবটা তাদের ব্যক্তিগত ব্যাপার হিসেবে বিবেচিত হবে। আমরা তাদের 47,000 গ্রাম পুলিশের যে সকলের যে অপরাধ, এটা হিসাব বিবেচিত হবে না, কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত অপরাধ হিসাবে বিবেচিত করেই রাষ্ট্র, ঠিক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এবং আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটি এবং 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে তাদের এহেন কর্মকাণ্ডের দায়ভার তাদেরই বহন করতে হবে। কেননা আইনগত ভাবে আমরা 47,000 গ্রাম পুলিশের উপরে কেউ চাপিয়ে দিবেন না, বা আমরা এদের সাথে ইনভলভ না, এর সাথে আমরা যুক্ত না। যারা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনগত ভাবেই তারা মোকাবেলা করবে, আশা করি ইনশাল্লাহ। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। নির্বাচন কেন্দ্রীয় কমিটি আমরা যারা আছি, কাজ করে যাচ্ছি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইনশাল্লাহ ধীরে হলেও, এরকম একটা কথা আছে, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে খায়, কি জানি কয়, ঠান্ডা হইলে মজা পায়। তাহলে এটাই আমরা ওইভাবেই কাজ করছি। আইনগত ভাবে মোকাবেলা করতে হলে জোরের কোনো কথা নাই, বা আদালত আমাদের কারো মানে প্রত্যেক ভাই সম্পত্তি না যে আপনি গেলেই আমরা নিয়ে আসতে পারবো। আইনগত ভাবে আমরা মোকাবেলা করছি। এখানে উপরওয়ালার দয়া এবং মাননীয় বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয়ের সদিচ্ছার উপরে নির্ভর করে বাদ বাকি এবং আইনি যে ব্যাখ্যা বা আইনি যে বিশ্লেষণ, আইনগত ভাবে অবশ্যই আমরা ইনশাল্লাহ শ্রমের 24 ঘন্টার মজুরি
আমরা মহামান্য হাইকোর্ট থেকে যেভাবে পেয়েছি সুপ্রিম কোর্টে পাবো সেই আশা রাখছি। আর আমরা সকলে ঢালাও ভাবে বলছেন গ্রাম পুলিশ বিদ্রোহ না, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আমরা গ্রাম পুলিশরা এবং আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা বিদ্রোহী না। যারা বিদ্রোহ করেছেন যা করেছেন এটা তাদের ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে। আমরা 47,000 গ্রাম পুলিশ এখানে কোনো অপরাধী নয়। আমি দয়া করে যারা সুশীল সমাজ বা যারাই বলেন আমরা বিভিন্নভাবে আমাদেরকে ফোন দিয়ে বলেন বা আমাদের দেখা হলে বলেন, ঠিক আছে, যে আপনাদের গ্রাম পুলিশ এটা না। আমরা গ্রাম পুলিশ আইনের এবং আদালতের উপরে এবং দেশের উপরে আমাদের মানে আমরা দেশাত্মবোধ আমাদের ভিতরে কাজ করে ইনশাল্লাহ। যারা এই কাজগুলো করেছে তারা অবশ্যই তাদের ব্যক্তিগত ভাবে তারা দায়ভার নিয়ে করেছে, সেটা তাদের দায়ভার। ধারাবাহিকভাবে 47,000 গ্রাম পুলিশকে কেউ অপরাধী ভাববেন না। আমরা 47,000 গ্রাম পুলিশ আইন এবং আদালত এবং দেশের প্রতি আমরা সব সময় দেশাত্মবোধ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করব ইনশাল্লাহ, সে কথা দিতে পারি। আর অবশ্যই আপনাদের সাথে কথা হবে। আর আমরা বলবো যে সকলেই এখন যে যেখানে আছেন আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস থেকে আইনের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। যা তো আপনারা দেখেছেন যে আইনে পরিপন্থী কাজ করলে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা নেয়, রাষ্ট্রের যে আইনি কাঠামো আছে সেটা দিয়েই। আর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সেভাবে কাজ করব। সকলের প্রতি আমার সদাই অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আইনের পরিপন্থী কোনো কাজ করবে না, তাহলে অবশ্যই রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যার প্রমাণ আমরা আমাদের কিছু সহযোদ্ধা ভাইরা যে বারবার বলা সত্ত্বেও তারা যে যেভাবে হয়েছে রাষ্ট্র মনে করেছেন যে তারা অপরাধ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগতভাবে পানিশমেন্ট ব্যবস্থা করে আইনগতভাবে তাদের ব্যবস্থা নিয়েছে। এখন এখানে সকলে আমাদের সমবেদনা ছাড়া তো আর কিছু করার নাই, কারণ আমরা আইনের পরিপন্থী কিছু কাজ করতে পারবো না। সকলে দোয়া করবে তাদের জন্য, তারা যেন অতি অতি দ্রুত মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সেই কামনাই করছি, সেই চাওয়াই আমরা এই করছি। আর ইনশাল্লাহ সেটা আমরা অবশ্যই আইনগতভাবে আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো মহামান্য সুপ্রিম থেকে, সেই আশাই রাখছি। ব্যারিস্টার হুমায়ুন বলো স্যার, বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সদস্য যারা আছে, যারা পরিশ্রম করেছে তাদের জন্য দোয়া করবেন, সিনিয়র আইনজীবীদের জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অবশ্যই অবশ্যই আবার কথা হবে। সকলেই ভালো থাকবেন। আমরা আচার আচরণ এবং কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আবার বারবার বলছি যে আপনারা আইনের পরিপন্থী গিয়ে লেখা বলা ভাষা ফেসবুকে যে যাই যেখানে বলি না কেন আমরা আইনের পরিপন্থী কোনো যেন অতিরঞ্জিত বিষয় না লেখি আবেগে পড়ে। কেননা আবেগ আর আইন একভাবে চলে না। আবেগ দিয়ে শুধু একমাত্রই শুধু আবেগ দিয়ে আবেগের কথা বলা যায়, কিন্তু আবেগ দিয়ে আইন চলে না। আইনের পরিপন্থী সকলে পায়ে হাত দিয়ে বলছি কোনো কাজ করবেন না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছোট হলেও আমাদের চাকরি, বড় হলেও আমাদের চাকরি। আমরা চাকরির বিধিমালা ফলো করে কাজ করব। সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। সকলের প্রতি আল্লাহর রহমত এবং সৃষ্টিকর্তার দয়া নাজিল হোক, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাবিলদান তোমাকে আলোচনা রাখার জন্য। ঠিক আছে, লাইভে থাকো, পরে আবার কথা বলবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। নয়ন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, উজ্জ্বল ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আজকে লাইভে এসেছি। অল্প সময় লাইভ করার চিন্তা ভাবনা ছিল। আপনার ইনভাইট দেখে না নিয়ে আপনার এটা না নিয়ে পারলাম না, এমন একটা বিষয়। আমি তো যে নয়ন ভাই ই পাঠাইছে আমি বগুড়া জেলা থেকে বলছিলাম। আপনি হ্যাঁ আগের ভাই বললো যে ব্যক্তিগত আসলে তো যেটা আমাদের মতো দূরে থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত কারণে তো সে যায় নাই। এখন আপনি রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সভাপতি হিসাবে আমরা আপনার কাছে আবেদন করতেছি যে অবশ্যই আপনি তাদেরকে ছাড়ানোর ব্যবস্থাটা করেন যেভাবেই হোক। পাশাপাশি অন্তত তীব্র নিন্দা ও প্রতিবাদটুকু তো জানাতে পারেন। চাকরি চলেই গেছে ভাই, এই যে 6,500 টাকায় কি করতেছি, এতটুকু। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি যেটা বলছেন সেটা আপনার কথা। তো আপনার কথাটা আমার কাছে যে উত্তরটা আছে সেটা আমি লাইভে বলতেছি, শোনেন। ধন্যবাদ ভাই। হ্যাঁ।
বিশেষ করে জাহাঙ্গীর ভাই হলো আমার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পরিচিত ভাই, যে কারণে ফোনটা ধরলাম এবং তার কথাটা শুনলাম। আসলে অনেকের অনেক ধরনের কথা আছে, যে আহ, বিশেষ করে সে তার ব্যক্তিগত কাজে যায় নাই বা ব্যক্তিগত জন্য করে নাই, সবার জন্য করেছে। এটা আমার জাহাঙ্গীর ভাইয়ের প্রশ্ন। আর আমার প্রশ্নের উত্তরটা হলো এমন, যে আমি উজ্জ্বল খান আমার জাতীয়করণের জন্য তাকে আন্দোলনে যাইতে বলি নাই। আমি ডাইরেক্টে বলেছি, আমি আদালতের প্রতি এবং আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আমি আন্দোলনে যাব না। কথা কি সঠিক না ভুল বললাম নয়ন ভাই? আপনি যত ভাই আছেন, হ্যাঁ, কথা কি? কথা কথা সঠিক, আমি তো অবশ্যই এটাই সঠিক। বলেছি। কারণ কি আমরা যেহেতু মামলা করেছি, মামলা রায় পেয়েছি, সেটাও ঠিক Correct. আছে। হ্যাঁ, ধন্যবাদ। তো মামলার রায় পেয়েছি এবং রায়ের মাধ্যমেই গ্রাম পুলিশের স্বপ্নটা পূরণ হবে, রায়ের মাধ্যমেই। কিন্তু রায়টা হাইকোর্ট থেকে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু রায়টা এনেছি। কিন্তু সুপ্রিম কোর্টে এই যারা এই বাদী দাবি করুক, যাই দাবি করুক, যাই হোক না কেন, কিন্তু তারা কেউ কিন্তু কোনোভাবে সহযোগিতা করে নাই। বারবার কিন্তু চেষ্টা করেছি তাদেরকে সঠিকটা বোঝানোর জন্য। আসলে এই ব্যক্তিরা যদি জাতীয়করণের জন্য আসতো, তাহলে এক জায়গায় বসে থাকতো, একটা জায়গা থেকে কাজ করতো। তো ভিন্ন খাতে, ভিন্ন জায়গায়, ভিন্ন ভাবে কমিটি করে কিছু কিছু বিষয় আছে ভাই, সব দায়ভার কিন্তু সবাই নেবে না ভাই। তা তো যেমন আমি অবশ্যই। আমি তাদের দায়ভার আমি কখনোই নেব না। তো রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আপনি যেটা বলেছেন, যে আইনি সহযোগিতা তাদের পাওয়ার জন্য, হ্যাঁ, আইনি সহযোগিতা পাওয়ার জন্য তাদের যেটা করার দরকার, তার পরিবার আমার সাথে যোগাযোগ করেছে। তাদের পরিবারকে আমি আইনজীবী নাম্বার দিয়েছি, যোগাযোগ করতে বলেছি, তারা যোগাযোগ করেছে এবং অলরেডি আইনজীবী তাদের আহ, পক্ষে কাজ শুরু করে দিয়েছে। কাজ শুরু করে দিয়েছে। আগামী রবিবার দিন আহ, পুলিশ পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের 5 দিনকার রিমান্ড চাওয়া হয়েছে। আর সেই রিমান্ডের শুনানি আগামী রবিবার হবে। সেখানে আসামি পক্ষের যারা আছেন তাদের পক্ষে আইনজীবী, হার্ড লয়ার আছে। ইনশাল্লাহ সেটা তখনই বোঝা যাবে, তখনই জানবো। তো এখন আমার জায়গা থেকে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, যে যারা জেলে গিয়েছে, যে ভুলটা করে, আপনারা সে ভুলটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে করবেন না। তারা যে ভুলটা করেছে, আপনারা সে ভুলটা করবেন না। ওই যে বললেন যে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর যে কথাটা, ইম্পসিবল। এটা আমি কখনোই করব না। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতে পারি না। কারণ একটা জাতিগত কাজ, নিজে একটা সিদ্ধান্ত নিয়ে আমি ফেসবুকে লিখে দিলাম, সেই সিদ্ধান্ত সবাই সেই দায়ভার নেবে কেন ভাই? এটা কি হয়? রাষ্ট্রের চাকরি করি আমি, রাষ্ট্রের সাথে আমি বেয়াদবি করছি, রাষ্ট্রকে নিয়ে অন্য ধরনের আমি, এটা মামলার যে এজাহারপত্রটা আমি দেখে আমি নিজেই মানে হয়ে গেছি, যে রাষ্ট্র মামলা করেছে, রাষ্ট্রদ্রোহিতার যে বিষয়টা। এখন এটা ইচ্ছা করলে কিন্তু ভাই আমরা অন্যভাবে নিতে পারি না। এখন আপনি তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছেন, আপনার মনে হয়েছে, আপনি তাদের সাথে একত্রতা দেখাইছেন, আমি কিন্তু তাদের সাথে একত্রতা দেখাইতে পারি না। রাষ্ট্রর চাকরি নেওয়ার টাইমে যে ফর্মটায় আপনি সই করেছেন, হলফনামাটা কি পড়ে দেখেছেন? আপনার বেতন যা দেবে তা মেনেই আপনি কিন্তু চাকরিতে জয়েন করেছেন। আপনি বিদ্রোহ করবেন, বিদ্রোহ করার কোনো আইন তো নাই ভাই। জাহাঙ্গীর ভাই, আশা করি আপনার সাথে সংশ্লিষ্ট লাইভে কিন্তু অনেক লোক আছে, 60+ লোক আছে। তো সবাই বিষয়গুলো শুনছে, জানছে, দেখছে। আপনি আপনার জায়গা থেকে যা লিখছেন বা আপনি মনে করতেছেন যে একজনকে আপনি অন্যভাবে বলবেন, আপনি বলতে পারেন ভাই, আমি পারি না, আমি বলতে পারবো না ভাই। কারণ আমি জানি ওটা বললে আমি অপরাধ করব। এখন আপনি মনে করতেছেন আপনি নিজে ইচ্ছে করে অপরাধ করবেন, তাহলে করেন। আমার তো আপনার
জানানো দরকার। আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকেন। কারণ আপনি না শুনলে তো আমার করা কিছু নাই ভাই, করা কিছু আছে? আমি তো সেই ক্ষমতা রাখি না, কারণ আমি 4 নং আলিপুর ইউনিয়ন পরিষদের দফাদার। আমার যে 9 জন গ্রাম পুলিশ আছে তাদেরকে বললে তারা মানতে বাধ্য, তোমরা এই কাজ করবে না। যদি করে তাদেরকে আমি লিখিতভাবে তিরস্কার করতে পারবো, তাদেরকে আমি শোকেস করতে পারবো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ওই অভিযোগটা পাঠাতে পারবো, তাই না? এই তো সিস্টেম। হুম। তো আপনার জাহাঙ্গীর ভাই তো বালিয়াকান্দি, আমার রাজবাড়ী জেলার, কিন্তু অন্য থানার, অন্য ইউনিয়নের। আপনাকে কিন্তু আমি পারি না। আপনি যদি আমার কথা না শুনেন, আমার কোনো কিছুই করার ক্ষমতা নাই। কি নয়ন ভাই, আছে কি? আপনি যদি আমার কথা না শুনেন, ভাই আমি কি বাধ্য করতে পারবো? না, তা তা তো অবশ্যই। আপনার কথা আমি যদি না শুনি তো আপনি আমাকে কেমনে বাধ্য করবেন? সেটাই। এখন জাহাঙ্গীর ভাই যেটা বুঝাইতে চাইছে হয়তোবা, এটি কাজল সরকার ভাই আমার কমেন্ট করছে যে সে ভুল করেছে, আমরাও আন্দোলনের পক্ষে না, কিন্তু তার শরীরে যেই পোশাক আমাদেরও সেই পোশাক, তাই তাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। তারও পরিবার ও সন্তান আছে। কথা রাইট, কি বলেন? না, সারানোর ব্যবস্থা তো বলেই দিলাম। আইনগত যে রাস্তায় কাজগুলো আছে, অলরেডি তারা ওকালতনামা সই করেছে এবং জামিনের জন্য আবেদন করেছে, কিন্তু তারা হলো রিমান্ডের আবেদন করেছে এবং হ্যাঁ, রিমান্ডের আবেদন করে আগামী রবিবার রিমান্ডের শুনানি হবে, সেটারও ডেট আইনজীবী জানিয়ে দিয়েছে। তো কার্যক্রম তো চলমান। এখানে তো এর চাইতে ধরেন, যেমন আমার জেলা প্রশাসকের একটাই নির্দেশ, রাজবাড়ী জেলার বাইরে আপনি যাবেন না। আমি রাজবাড়ী জেলার বাইরে আমি যাচ্ছি না, আমার প্রয়োজন নাই। কিন্তু এই কোর্টে যাইতে হবে আসামির যে রিলেটিভ, স্ত্রী, সন্তান, বাবা মা, এরা যাইতে পারবে। তারা আইনজীবীর সাথে যায় দেখা করবে। এই যে আইনি যে কার্যক্রমটা চলবে সেখানে তো অর্থ লাগে, তাদের খরচের হ্যাঁ, টাকাটা অবশ্যই। আইনজীবীর হাতে দিতে হবে। তো আইনি জায়গা থেকে আহ, আইনজীবীর যে কাজগুলো, সেই কাজগুলো যেন কোনো ত্রুটি না থাকে, এই মর্মে কিন্তু আমরা আইনজীবীদেরকে বলে দিয়েছি। রিট কমিটি যেহেতু আইনের প্রতি আস্থা রাখে, আইনগতভাবে যেভাবে তাদের দ্রুত মুক্ত করা যায়, দ্রুত জামিন পাওয়া যায়, সে ব্যাপারে সকল কার্যক্রম অব্যাহত আছে, তারা চালাচ্ছে। এখন তার পরিবার থেকে যেভাবে যোগাযোগ করবে সেভাবে কিন্তু কাজ হবে। এখন হ্যাঁ, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি তো কারো টাকা দিতে পারবো না। আমি স্টেট লাইভে বলে দিলাম, কারণ টাকা ছাড়া তো আর সেবা পাওয়া যায় তা না। তো অবশ্যই। এখন যারা অনুরোধ করতেছেন, তারা কি আর্থিক সহযোগিতা করবেন বলেন? এখন কমেন্ট করতে বলেন, কার কি মতামত আছে কমেন্ট করে জানাক। কার্তিক বলেন বিশ্বাস, আপনাদের, নন ভাই কোন থানা, কোন ইউনিয়ন, কোন জেলা? আপনারা বলেন এবং আপনারা সহযোগিতা করেন, এবং আপনাদের মাধ্যমে আইনজীবীর সাথে কথা বলেন। আমি আইনজীবীর নাম্বার দিয়ে দিচ্ছি, তার নাম্বারে পাঠিয়ে দেন, তাকে বলেন। কারণ আমার জায়গা থেকে আপনারা যেভাবে সেবাটা চাইবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই সেবাটা দেওয়ার জন্য। কিন্তু আমি উজ্জ্বল ভাই, আমি আমি তো একটা আমার কথা বলি। বাড়ির থেকে টাকা নিয়ে তাকে ছাড়াইতে পারবো না, আমার তো আর টাকা নাই ভাই। এখন কি আমি আহ, নিজের বাড়িটুকু বিক্রি করে যায় তার ছাড়াবো আমি বলেন? আমি একটা কথা বলি। আপনার মামলা চলাকালীন সময়ে যেটুকুই পারি, একটা পারি, আটানা পারি, যে জায়গায় পারি আমি সহযোগিতা করছি আমার কেন্দ্র, আমার জেলা কমিটি দিয়ে। বুঝছেন ভাই? হুম, মামলার হুম, পক্ষে উজ্জ্বল হুম, ভাইয়ের ডাকে সারা দিতে ঢাকাত গেছি আমি হাইকোর্টে। হুম, আমি হাইস্কুলে গেছিলাম, আমি বগুড়া থেকে। আমার বাসা হচ্ছে বগুড়া গাবতলী থানা, শহীদ জিয়া রহমানের বাসার কাছে আমার বাসা। আমি হুম, হুম, গেছিলাম গাড়ি নিয়ে, যে আপনার সাথে আপনার ডাকে সারা দিছি, ওখানে গেছি, ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, এরপরে লাল মিয়া সাহেব কয়েকবার মিটিং ডাকলো, বারবার বারবার সমাবেশ সমাবেশ সমাবেশ, যে আমরা আসলাম তো আমাদের দাবিটা পূরণ হবে। তার ডাকেও আমরা সারা দিলাম, তো আমরা 5-7 জন গেছিলাম। ভাই সোজা কথা, আমি কোনো কমিটির ভিতরে নাই। হুম, আমি উজ্জ্বল খানের ডাকেও সারা দিছি, লাল মিয়া ডাকছে, ওখানেও যাই আমি তো শরীক হচ্ছি। হুম, কেন্দ্র কমিটি সেদিনকে বলছে যে আপনারা প্রতিটা উপজেলায় স্মারকলিপি দেন।
হুম সেই স্মারকলিপিটাও আমি গত 4 তারিখে আমার থানায় আমি দিয়েছি। মানে আমি চাচ্ছি কি যে যে যেখান থেকেই পারুক আমাদের ন্যায্য দাবিটা, কারণ এই বাহিনীটা অসহায়, তারা হুম তাদের এই ন্যায্য দাবিটা 2009 সালে গেজেট অনুযায়ী যে বেতনটা হয়, তারা পরিবার পরিজনের একটু দুবেলা ডাল ভাত খেতে পারবে, এই আশা নিয়ে কিন্তু আমি যখন যে ডাকছে ছোট মানুষ হিসেবে সবার ডাকি সাড়া দিয়েছি। হুম হুম, তে সঠিক। এটি কোনো পক্ষ বিপক্ষ নাই, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, রাষ্ট্রের ভালো মন্দ অবশ্যই খেয়াল করতে হবে, করে আন্তরিক সবকিছু করতে হবে। কিন্তু এই যে আমি গতকালকে শুনলাম যে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য কয়েকজন অ্যারেস্ট, তা তো এটা খুব দুঃখজনক বিষয়। ভাই আপনি যেটা মনে করেন, আমি আপনার ছোট ভাই হিসেবে বলতেছি, যেহেতু হুম সে আমাদের চাকরি করে একই, হুম সে আমাদের জাতীয় বেতন স্কেলের জন্য এখন তার নিজস্ব কোনো ব্যক্তিগত ইয়ের জন্য যদি করতে পারে, মানে করে থাকলে করছে, আমি ব্যক্তিগত আপনাকে কোনো বলি, স্বার্থ, আপনি ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। অনেক লোক আছে, সবাই শুনছে কথাগুলো। আমি আপনাকে বলি, বিশেষ করে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী যে সংশ্লিষ্টতা পেয়েছে, এটা আপনার যার যার লোকগুলো আছে, যারা কোর্টে যেতে পারবে, তারা বিষয়টা সরাসরি জানতে পারবে হয়তোবা। বিশেষ করে আজ এই ব্যক্তিদের জন্য গ্রাম পুলিশের স্বপ্নটাই কবরে রচিত হতে যাচ্ছে। আপনারা যেটা সহজে বলতেছেন যে আমার ভাই, আসলে সংবিধানে আপনি যে নিয়োগ নিয়েছেন, চাকরি নিয়েছেন, নিয়োগ বিধিমালায় কিছু কাজ করতে আপনার নিষেধ আছে। নিষেধ আছে। সে কাজ আপনি করতে গেলেন কেন? এখন সেই দায়ভার তো রাষ্ট্রও নেবে না, কোনো মানুষও নেবে না, আমিও নেব না ভাই। কিছু কাজ করা নিষেধ আছে। এই যে কর্মচারী ইউনিয়ন, আপনারা কর্মচারী ইউনিয়নের উপরে ক্ষেপে অনেক কথা বলছেন। হ্যাঁ, তারা কোনো আন্দোলন দেয় না, তারা একটা মানববন্ধন করে, স্মারকলিপি দেয়, খালি এগুলাই করে বছর করে। আসলে এর বেশি করার মতন কোনো আইনগত বৈধতা গ্রাম পুলিশ বাহিনীর নাই। নাই, যেহেতু আমরা একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। হ্যাঁ, কিন্তু এটাকে অনেকটা রূপে, মানে কিছু ছেলেপেলে এতটা ব্যঙ্গ স্বরূপ করে অনেক আবল তাবল করেছে, করে এই আন্দোলন ধাপে, মানে আন্দোলনের দিকে যে এগিয়ে যাওয়ার বিষয়টা, এই বাহিনীর যে বিদ্রোহটা দেখানো, একটা বাহিনীর বিদ্রোহটা তো ঘটানোটা ঠিক না ভাই। এই যে যারা ফেসবুকে লিখতেছে নিন্দা জানাই, অমুকের মুক্তি দাও, এই ব্যক্তিগুলা, তার আইডি গুলা যে চিহ্নিত হচ্ছে, আজকে যদি এই ব্যক্তির চাকরি না থাকে, কথাটা ক্লিয়ার বুঝুন, যদি বাস না থাকে, বাসি বাজবে কি করে? তা তো অবশ্যই। তার রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, এই মামলার কারণে তার চাকরি থাকবে না, এটা হলো ক্লিয়ার। আমাদের চাকরিটাই তার থাকবে। আমাদের গ্রাম এবং পুলিশের ভিতরে সর্বোচ্চ পণ্ডিত আছে, মানে আমি কথাটা বলি, এই একটু খারাপ ভাই। আমি একটা কথা বলি, মামলার কিছু ধারা শুনে নিজেই পাগল হয়ে গেছি। তাদের যে রাষ্ট্রদ্রোহিতার যে মামলাটা হয়েছে, এই মামলার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, হ্যাঁ, আর সর্বনিম্ন শাস্তি হলো 10 বছরের সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড। 10 বছরের। তবে বুঝতে পারছেন? ভাই এখন এখন এই জায়গায় আহ, আপনি আমি এখনো সুস্থ আছি। আমরা যদি জাতীয়করণটা আদালতের মাধ্যমে হয়ে যায়, তারপরে আমরা একটা সিদ্ধান্ত দিকে যেতে পারবো। কিন্তু এখন এই মুহূর্তে আপনারা ওই কয়েকজন ব্যক্তি যেটা বলতেছেন, দায় দায়িত্ব আপনারা নেন, নিয়ে করেন। আইনের ব্যাখ্যা অনেকে জানে না। 19 সালে রায় হওয়ার পরে কিন্তু বলেছিলাম, হয় রাষ্ট্র এই রায় মেনে নেবে, বাস্তবায়ন করবে, না হলে 1 টাকাও কিন্তু বৃদ্ধি করার সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত এই রায়ের নিষ্পত্তি না হবে। না যত হবে। আপিল করেছে, নিষ্পত্তি যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত 1 টাকা বাড়ার কোনো আইনগত বৈধতা নেই। এই কথাটাকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য তখন করেছিল, কিন্তু পর্যায়ক্রমে দেখেন অন্য নেতারা বলেছিল এই তো বেতন দ্বিগুণ করব, এই তো 3 গুণ করব, 10,000, 5,000, 14,000, 15,000, অনেক গল্প হয়েছে। কিন্তু এটার কোনো সত্যতা কি পেয়েছেন? 22 সালে একটা চিঠি হয়েছিল, 8,500, 7,500।
সেটা কি বাস্তবায়ন করতে পারছেন? এই যে সকলের উদ্দেশ্য যেমন আপনার 7,500 সাড়ে 8,000 টাকার চিঠিটা মানে পাওয়ার পরে বা হওয়ার পরে একটা গুজব উঠলো কি যে গ্রাম পুলিশ এই টাকাটা মানে এই বেতন মানে নেয়নি। এখন এটা একটা কথা আসে ভাই, আমি হচ্ছে সামান্য রাষ্ট্রের একজন কর্মচারী ইউনিয়ন পর্যায়ের, আমি হুম মেনে নেওয়ার আর না নেওয়ার আমি কে? হুম সরকার যদি আমাকে 7,500 টাকা বেতন যদি বৃদ্ধি করে দেয়, তা আমি ভাই না মানার কেউ না মানার কেউ? যদি ওটা যদি প্রজ্ঞাপন হয়ে যায় ওই বেতন কি আমি ঠেকাতে পারবো? এটা নিয়েও মানে বিভিন্ন রকমের কথা, যে বেতন বাড়লে হুম কি বেতন না মানলাম তো সেটা আর পাবো না, এরকম ধরনের বিভিন্ন ধরনের কথা হলো না। দিন কি চেয়ারম্যান কে করলে তোরে কখন শুনছিস তুই? না 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 না। আচ্ছা রাখ, দেখি আমি লাইভ থেকে বের হয়ে দেখতেছি, আমি খোঁজ নিচ্ছি, রাখ। হ্যাঁ, আমি তো অফিসেই। আচ্ছা, হ্যালো। যাই হোক, লাইভের সকল ভাই এবং বন্ধুরা, মনে কষ্ট নিয়েন না, আমি লাইভ থেকে বের হব। এমন একটি মানুষের কথা শুনেছি, একটু খোঁজটা নিতে হবে। আহ, আসলে আহ, অনেকেই আইনের বিষয়টি না জানার কারণে অনেক ধরনের প্রশ্ন অনেকের থাকে। তবে আমার বিনয়ের সাথে অনুরোধ আপনাদের কাছে, আপনি ব্যক্তিগতভাবে যদি একজনকে সহযোগিতা করতে চান, করতে পারেন, সেটা আপনি করেন। কিন্তু ফেসবুকে তাদেরকে কেন্দ্র করে যদি অন্য অন্য গ্রাম পুলিশদেরকে আপনি করতে চান, তাহলে তো সমস্যা, তাহলে তো 100% সমস্যা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, লাইভ আছি ভাইয়া। হ্যালো, কিছু বলবেন? হ্যালো, আচ্ছা, লাইভ থেকে বের হই, তারপর কথা বলি। আচ্ছা, ওকে। তো যাই হোক, সকলকে আমি একটা কথাই বলবো, আপনারা সকলেই আইনের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, এবং এমন এমন কিছু কথা আছে যেগুলো লাইভে বলা যায় না। বিল্লাল ভাই, আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। জাকির ভাই বা বাহাদুর ভাই সহ অনেক, সুমন ভাই, অনেক লোক আছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে আসলে আপনাদের রেখে বের হয়ে যেতে হচ্ছে। একটা ইমার্জেন্সি একটা ফোন পেয়েছি, এই এই কারণে আর কি। তো বিষয়টা জানার জন্য, বোঝার জন্য। আর আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না। অনেকেই অনেক ধরনের কথা বলে, আইনে কিচ্ছু হবে না, আন্দোলন হ্যান ত্যান। তো আইনের ব্যাখ্যাটা অনেকে জানে না। আইনের মারপ্যাচে যখন পড়ে যাবে তখনই বুঝবে যে আইন জিনিসটা কি। কারণ আইনের মারপ্যাচে যে ব্যক্তি পড়ে নাই, সে ব্যক্তি আইন সম্বন্ধে কিছুই বুঝবে না, কিছুই বলতে পারবে না, বরঞ্চ সে আইন নিয়ে তামাশা করবে। যেটা গ্রাম পুলিশ সদস্যরা, অনেক সদস্যরাই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে সে আইনের প্রতি তার আস্থা নাই, আইনের বিরুদ্ধে কথা বলে থাকে। তাও এসে কোথায়? সোশ্যাল মিডিয়ার মাঝে। তো অনেকে কমেন্ট করছে, আমি দেখছি যে আমাদের পোস্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখেন, আমাদের আন্দোলনের কথা দেখে, হ্যান ত্যান। আসলে পোস্ট দেখে না বলছে কে আপনাকে? অবশ্যই দেখে ভাই। এই যে যে মামলাটা হয়েছে, মামলাটার কপি ভালো করে দেখবেন। মামলার কপিতে ডাইরেক্ট ফেসবুকে সে যে পোস্ট করেছে, সেই পোস্টের উপরে তার মামলা হয়েছে।
এই যে যে ব্যক্তিটা মামলা হয়েছে সব কয়জনেরই ফেসবুকে লেখার জন্য। উজ্জ্বল ভাই, ভাই আমাদের রা- রাস্তায় নাইট ডিউটি বুঝছেন, উপজেলা থেকে দিছিল। হুম, তো রাস্তায় হুম। আমরা সময় কাটানোর জন্য রাত 2টার দিকে একটা গান গাইছি। হ্যাঁ, শফিকুর রহমান ভাই ধন্যবাদ। হুম। গায়ে গায়ে সেই গানটা মানে কিছু সংখ্যক কাটে ফেসবুকে দিছি। কিছুদিন পর স্যার ডাকছিল একটা কাজে, যেমন তো মানে স্যারের সাথে এই বিষয়ে কথা বললাম। আর বলার পরে হচ্ছে আপনাদের তো ডিউটির সময় ভালোই কাটে। হ্যাঁ, হুম। জি স্যার। হচ্ছে আপনারা তো গান গান টান ভালোই পারেন, তো ডিউটি তো ভালোই কাটে, তো অবশ্যই তাহলে স্যারেরা পোস্ট দেখে। সবকিছু দেখে ভাই, খালি পোস্ট না, সবকিছুই দেখে। আমার আপনার কর্মকাণ্ড, আমাদের আহ, কোন কর্ম, একটা আইডিতে ঢোকা মানে কি তা জানেন? আপনার বাড়ির থেকে ঘুরে আসা, আপনার বাড়ির সকল খোঁজ রাখা। তবে ঠিক আমি আছে। গ্রাম পুলিশদেরকে একটা কথাই বলবো, কেউ কারো মানে কেউ কারো ফেসবুকে যে বাজে কমেন্ট বা বাজে পোস্ট যে কিছু করেন একটু হিসাব করে করেন। কেউ কাউকে দোষ দেন না, কোনো কিছু না। সকলেই ভাই ভাই মিলেমিশে থাকার চেষ্টা করেন। এখানে কাউকে ছোট করে দেখার কোনো কিছু নাই, আমরা সকলেই ভাই ভাই। আমরা যে যতগুলো সদস্য চাকরি করি, সবাই সবার দুঃখ দুর্দশা ভুগতে হবে। হুম। কিছু কিছু আইডিতে ঢুকে মানে এমন এমন কমেন্ট দেখি, সে যদি ভুল করে আপনি তার আইডিতে ঢুকে কমেন্ট করেন, তাকে তার ওই সত্যটা ধরিয়ে দেন যে ভাই এটা করেন না, এটা করেন। কিন্তু ওখানে এমন কমেন্ট করতেছেন যে যেটা আমাদের গ্রাম পুলিশের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে কমেন্টটা করা ঠিক হবে না। এরকম ধরনের কোনো কিছু করেন না। এখন ইসলাম কে? বর্তমান যারা বিপদে আছেন তাদের পিছনে যাই যেভাবে পারেন দাঁড়ান, সমস্যা নাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, সব কটা আছে। হ্যাঁ, 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 আমার কাছে তথ্য আছে। এই নাইম হয়েছে কালকে অ্যারেস্ট, তাই না? হুম, 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 হুম। ওটা ওটা দরকার নাই ভাই, মুক্তার ভাই। আমার সাথে যাই করুক না কেন, আমার আহ, না, করুক করুক, অন্যায় করুক, কিন্তু আমি আপনাকে বলি, আল্লাহ পাক তো সেটা দেখছে, তাই না? আমি একটা কথা বলি, আমার কাছে কেউ যদি কোনো পরামর্শ চায়, আমি সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কারো কারো ক্ষতি হোক, শোনেন আমি বলি, একজন বিপদে পড়ছে, তাকে ওখান থেকে উদ্ধার করার পরে খালি বলবো যে ভাই, তুই আমার কি করছিলি, আমি তোরে কি করলাম, একটু মিলাই নে। আমি তোকে মারবো না, তুই আমার মারতে আসছিস, আলহামদুলিল্লাহ। তুই আমাকে আঘাত করছিস, আলহামদুলিল্লাহ। কারণ আমি মেনে নিলাম, আল্লাহ পাক যেন না মানে। আমি বুঝছি আপনার ভিতরে কষ্ট আছে, কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছেন, যে আপনি কথাগুলো বলে দেন। যা তো উপস্থিত ছিলেন কোর্টে, আপনি ওই দিনকার আচরণগুলো মানেন নাই। জি। হুম। হ্যাঁ, আমরা সহযোগিতা করবো আপনার পিছনে থেকে। হ্যাঁ ভাই। আপনি সহযোগিতা করেন, আপনার পিছনে থেকে আমরাও সহযোগিতা করব। হুম। কিন্তু একটু ওয়েট করেন। ও যে গ্রাম পুলিশের রক্ত ঘামানো টাকা পিছে খাইছে, একটু ফুরাই যাক। না, না ভাই, আমি হ্যালো। আপনাকে বলি, বিষয়টা হলো, এমন একটা মামলা হয়েছে আপনাকে, আহ, আইনের যে জায়গা থেকে আমি বলি, ও আর এই পোশাকে ফেরত আসতে পারবে না। এটা হলো নিশ্চিত ভাবে বলে দিলাম। এবং এটা আপনি লিখে রাখেন, আজকের ডেট তারিখ, এবং আমার লাইফটা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় আজীবনই থেকে যাবে। এটা কিন্তু আমি মরে মাফ গেলেও এটা করতে তো মরবে পারে না। না। তো এটা কনফার্ম, যারা বিদ্রোহ করছে, যে মামলাটা দিছে, কারণ আইনজীবীর মুখের কথা, এটা আমার কথা না, মানে না, আইনজীবী আমাকে যতটুকু বললো, আমি বললাম যে ভাই, যেমনি হোক মুসলেকা নিয়ে এরা ভুল করছে, এই অন্যায়টা মাফ করে দিয়ে, সাধারণ ক্ষমা করে দিয়ে আমাদেরকে সংশোধন হওয়ার জন্য একটা সুযোগ কি দেওয়া যায় না? এইভাবে কিন্তু বলা হয়েছে। সে বলছে যে আসলে এরকম সুযোগ দেবে কিনা, এরকম সুযোগের কোনো অপশন
হবে কিনা জানি না, তবে এদের যে চাকরি থাকবে না এটা নিশ্চিত। আর এই মামলা কত বছর চলবে, সর্বনিম্ন সাজা হলো 10 বছর, কথাগুলো বুঝতে হবে। এবং এটা হলো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সরাসরি সেই পোস্টকে কেন্দ্র করে, এবং পোস্টের কপি টপি সবকিছু, এবং আহ, মামলাটাই ফেসবুক নিয়ে ডাইরেক্ট। এখন ফেসবুকের বিষয়ে একটা কিছু হয়েছে, সেটা তো আপনার আমি ইচ্ছা করলে কোনো কিছু করার শক্তি রাখি না ভাই। যাই হোক ভাই, ওই যে গ্রাম পুলিশের শত্রু গ্রাম পুলিশ যে ভাই বলেছেন, আপনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার ইচ্ছা হয়, আপনার ভাই বন্ধু, আমার কাছে টাকা নাই ভাই, টাকা থাকলে আমি মনে করেন যে টাকা দিতাম, পাঠাইতাম ওর জামিনের জন্য। তবে আমার যতটুকু মনে হয়েছে, আমি তো কাজগুলো করে দিছি, তাদের সাথে সেতুবন্ধন করে দিছি। আহ, কি মামলায় অ্যারেস্ট হয়েছে কিভাবে, কারণ তাদের খোঁজই ছিল না, ধরেছে গোয়েন্দা বিভাগের লোক, তো তাদের খোঁজই ছিল না। খোঁজ পাওয়ার পরে কপি যখন পাইলাম, তখন হয়তো বা তার পরিবারকে আমি সান্ত্বনা দিতে পারছি, কপিটা পাঠাই দিছি। কারণ আমি কিন্তু আমার জেলায়, কথাটা বুঝতে হবে, আমি কোথাও কিন্তু যেতে পারতেছি না। তারপরও আহ, হয়তো বা তাদের সাথে পরিচয় ছিল, পরিচয়ের জায়গা থেকে তারা কাজ করে দিছে যতটুকু সম্ভব হয়েছে। এখন বাকি কাজগুলো তো তার পরিবার এবং যারা অনুসারী আছেন, যারা বলতেছেন, আপনারা আইনজীবীর সাথে দেখা করেন, আইনজীবী যে যে টাকা দেন এবং বলেন যে ভাই যেভাবে হোক এটা করেন। আমি তো বলতেছি, আপনারা যে আমার ফোন ধরে দেন, দেখেন আপনাদের সামনে কি বলি, যদি বিশ্বাস না হয় আমার কথা, যে আহ, আপনি এইভাবে তো একজন গ্রাম পুলিশ আরেকজন গ্রাম পুলিশের শত্রু, এই কথা তো বলতে পারেন না, ফেসবুকে লিখতে পারেন না ভাই, কি করে এটা লিখলেন, কি করে লিখলেন বলেন? কি নয়ন ভাই, কথা কি ভুল বললাম বলেন? না ভাই, ঠিক আছে। কিছু পুলিশ রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে তাদেরও। জাকির হোসেন ভাই, হ্যাঁ, আপনার কমেন্টটা রাইট। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে এমন কোনো পোস্ট বা এমন কোনো কমেন্ট, মানে বাজে কোনো কিছু থেকে গ্রাম পুলিশকে বিরত থাকতে হবে। এটা বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে। আর আপনাদের যার যেভাবে ইচ্ছা, উজ্জ্বল ভাই তো বললোই যে আপনার যদি সহযোগিতা করার যদি ইচ্ছা বা সামর্থ্য থাকে, আপনারা করেন, সমস্যা নাই। আমি যদি পারি আমিও করব, ওটা তো সমস্যা নাই। কিন্তু এইভাবে বাজে কমেন্ট বা বাজে পোস্ট আপনারা বর্তমান করেন না। কারণ বর্তমান রাষ্ট্রটা যেরকম পরিস্থিতি, রাষ্ট্রের পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। রাইট। যাই হোক, ধন্যবাদ সকলকেই। আহ, নয়ন ভাই, বিদায় নিতে যাচ্ছি, আমি একটু তাড়া আছে। আহ, অনেক আলোচনা ছিল, তো যাই হোক, আমার মনে হয় যতটুকু লাইভ করেছি, এই লাইভের এই সময়ের মধ্যে যারা লাইভে অংশগ্রহণ করেছেন, যুক্ত হয়েছেন, তারা হয়তো বা আইনের বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং আহ, দেশ বিরোধী, দেশকে রক্ষা করা কিন্তু আমাদের কাজ, আমাদের সংবিধানটা বুঝবেন। অনেকে বুঝতেছেন না যে আমি না খেয়ে আছি, আমার আহ, অধিকারের কথা আমি বলতে পারবো না, আসলে তা নয়। আপনি অধিকারের কথা বলতে পারবেন আপনার স্বাধীনতা বা আপনার জায়গা পর্যন্ত, আপনার জায়গা বুঝে। আমার আপনার জায়গা হলো উপজেলা, উপজেলা হলো আমাদের সচিবালয়, কারণ উপজেলা থেকে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। হুম। ইউনো, ডিসি, এসপি, এদের ওসি, এদেরকে কিন্তু মন্ত্রণালয় থেকে দেন, সচিবালয় থেকে দেন। কিন্তু আর আমাদের আমাদের দিচ্ছেন। অভিভাবকই অন্য স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ডিসি পর্যন্ত যাওয়াটা কিন্তু অনেক কঠিন, তারপর আমরা ডিসি পর্যন্ত যাইতে পারি, যাইতে পারি। আমাদের দাবি দাবা বিষয়গুলো আমরা তাদেরকে অবগত করতে পারি। কিন্তু এর ঊর্ধ্বে কিন্তু আমরা জিরো, এর ঊর্ধ্বে যাওয়াটা, ওই যে আমরা কেন্দ্র কমিটি বলি, কেন্দ্র কি আসলে, কিসের কমিটি?
এটা কিছুই না। কারণ এই কমিটিতে মানে একটা সংঘবদ্ধতার জন্য একটা কমিটি করা হয়, সংঘবদ্ধতা। কিন্তু সংঘবদ্ধতার মধ্যে আহ, সৎ থাকা বা সৎভাবে কাজ করার লোকের তো খুব অভাব। অভাব। আমার নিজের স্বার্থের জন্য এমন কিছু সিদ্ধান্ত আপনাদের উপর চাপাই দিলাম, আপনারা সেই সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে গেলেন, তাই না? বিষয়টা এমন না? হুম। এই যে মামলার আইনজীবী চেঞ্জ করা লাগলো, এই করলো, কেউ কিন্তু 10টা পয়সা দেয় নাই। আপনারা ভালো করে খোঁজ নেন যে আহ, এই আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আইনজীবী যাদেরকে বাদ করেছি তারা কিন্তু আমাদের টাকা ফেরত দেয় নাই। নতুন আইনজীবী নিয়োগ দিয়েছি, কোন গ্রাম পুলিশ কিন্তু 1 টাকা দেয় নাই। তবে তাহলে কথা হচ্ছে কি উজ্জ্বল ভাই, যদি আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ভিতরে এত গ্রুপিং না থাকতো, এই মামলার শুনানি আজ অনেক আগে হয়ে যেত, যেহেতু আমরা আমি হাইকোর্টের রায় পাইছিলাম। বলতেছি, আপনারা যারাই আছেন তারা কিন্তু মামলার খোঁজ খবর না নিয়ে ঢাকায় আসার জন্য পাগল। ঢাকায় এসে 5,000 খরচা করে যাচ্ছেন, কিন্তু মামলার জন্য 500 টাকা দিতে রাজি না। এই হলো সমস্যাটা। এটাই এখন সমস্যা। আমরা বলি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে কই যে আইনে কিছু হবে না, তাহলে কি তার চাকরি থাকে? আইনগত ভাবে দেখেন তার চাকরি চলে তা যাবে। কারণ তো আইন অবশ্যই। শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আমি আইনকে মানি না, হবে? কথাটা হইলো। তো যাই হোক, ভুল থেকে শিক্ষা। হোঁচট না খেলে মানুষ হাঁটা শেখে না, যেমন ছোটকালে হোঁচট খাওয়া লাগে, বারবার পড়া লাগে। তো গ্রাম পুলিশ এক এক বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে অনেক কিছু শিক্ষা লাভ করলো। এই শিক্ষা থেকে আমি মনে করি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অবশ্যই অবশ্যই বোঝা উচিত এবং শিক্ষা নেওয়া উচিত, এবং শিক্ষা নিয়ে আগামীর রাস্তাটা ভেবে চিন্তে চলা উচিত। এই যে সাত্তার ভাই কমেন্ট করেছেন, আমি মনে করি এই মুহূর্তে সকলকে লাইভ থেকে বিরত থাকা উচিত। ভাই সঠিক কথা আপনি লাইভে এসে আপনি নিজেও বলতে পারেন, সমস্যা নাই। আপনার যদি মনে কোনো কিছু থাকে আপনি লাইভে এসে বলতে পারেন। এখানে আহ, রাষ্ট্রদ্রোহী বা বিদ্রোহী কোনো পোস্ট বা আহ, কমেন্ট থেকে আমরা বিরত থাকবো। না, আমি বলি, বিষয়টা এমন না। সত্তর ভাই যে কথাটা বলছেন সে কথাটা আমি আপনাকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিই। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, উম, সর্বোচ্চ মিডিয়া, মানে এখন বর্তমান সোশ্যাল মিডিয়া মানে বিশ্ব মিডিয়া। এই বিশ্ব মিডিয়া। এটা হলো বিশ্ব মিডিয়া। আর এই বিশ্ব মিডিয়া সবাই চালানোর অধিকার বাংলাদেশ সরকার দিয়েছে। সরকারের সংবিধান অনুসারে আমি আইনগতভাবে চালাইতে পারবো। 1। 2 হলো, লাইভ যে যত বেশি করবে তার আইডি তত ফলোয়ার বাড়বে, তার আইডির ততটা ওয়েট হবে। এবং ফেসবুক কোম্পানি থেকে যাদের আইডি অনেক বেশি হবে, তাদের কিন্তু একটা অ্যামাউন্ট আসে, একটা টাকা আসে। কারণ আমরা যখন লাইভ করি বা ফেসবুক চালাই, অনলাইন চালাই, আমাদের কিন্তু এমবি খরচা হয়, এটা কিন্তু কিনতে হয়। এখন এমবির টাকাটা যদি আমি ফেসবুক থেকে কামাই করতে পারি, তাতে আমার এই টাকাটা তো খরচাটা কমলো। সেই মর্মে লাইভ প্রতিটা আইডি থেকে করা যেতে পারে, এবং অবশ্যই লাইভ করলে তার আইডি সচল থাকবে এবং আইডি গুলো নির্ভেজাল থাকবে। এই যে একটা কমেন্ট করতে উজ্জ্বল ভাই, দেখেন খেয়াল করেন। হুম। আঠাবাড়িয়া ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ শাহজাহান, 5,500 টাকা বেতন, জানতাম না, কিন্তু এত দালাল বাটপার এটা জানতাম না। তো কি জানা চাকরি ঢুকতে, আর তার সাথে এই বাটপারিটা করলো কে? এটা কোন ধরনের কমেন্ট বা কি আমি বুঝলাম না। আহ, এটা কোন জেলা কোন থানা, ওনার একটু ঠিকানাটা দেন আপনি। আর দালাল বাটপার কে দালালি কি করলো এগুলো একটু ক্লিয়ার করে বলবেন। আর কারণ কি বিশেষ এখানে করে, কমেন্ট করতেন কে আপনার সাথে দালালি করছে বা বাটপারি করছে, ভাই সেটা একটু উল্লেখ করে বললে একটু ভালো হতো। এই হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর, অবশ্যই আপনি উল্লেখ করে বলবেন। আর যদি খালি উল্লেখ করে বললে চলবে না, প্রমাণ সহ। কারণ একজন মানুষ আজকে জেলে গেছে, তার বিরুদ্ধে বলবেন, না, উজ্জ্বল খান আছে, তা আর উজ্জ্বল খান, বলা যাবে না। প্রমাণ সহ বলতে হবে, প্রমাণ সহ। আর যদি আপনি আন্দোলনের
পক্ষের লোক হয়ে থাকেন সেটাও বলেন যে আমি আইন মানি না, আমি আন্দোলনে বিশ্বাসী, বলতে পারেন এবং ক্লিয়ার করে বলেন। সমস্যা নাই ভাই, আপনি আপনার মত প্রকাশ করতেই পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কি নয়ন ভাই, ঠিক ঠিক আছে কিনা? অবশ্যই এখানে একজনের কমেন্ট আমি খুঁজতেছি ভাই, কারণ কি কিছু কিছু কথা মানে এটা ঠিক না। মামলার জন্য টাকা দিলে সেই টাকা জায়গা মতো যায় না, টাকা নেতারা খেয়ে ফেলে। এখন কথা হচ্ছে কি ভাই, আমি যদি মামলার জন্য টাকা দেই, তা আমার থানা কমিটিকে দিতে হবে না, আমার জেলা কমিটিকে দিতে হবে না? মামলার বাদী বিবাদী সবাইকে আমাদের চেনা আছে নাকি? উজ্জ্বল খানক সবাই চেনে এবং তার পেজ আছে, এবং পেজে তার নিজস্ব একটা নাম্বার দেওয়া আছে। আপনি টাকা কিভাবে কোথায় খরচ করলেন তার নাম্বার একটা ফোন দিলেন না কেন? কারেক্ট, কারেক্ট। আর ধন্যবাদ। কতদিন হুম। গ্রুপ খেলা চলবে ভাই? আমাদের এই গ্রুপ খেলা চলবে যতদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা ইয়ং জেনারেশন ফুলফিল যতদিন না আসবে, একদিন পর্যন্তই গ্রুপ খেলা চলবে। কারণ কি আমাদের সিনিয়রদের মত ঠিক পায় না। আমাদের এক থানার ভিতরে 3 গ্রুপ। যারা রায় রায় করে ব্যস্ত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, নয়ন একটু চুপ থাকো, আমি লাইভ থেকে বের হয়ে যাবো তো ভাই। বলেন। বিশেষ করে আহ, যারা রায় রায় নিয়ে ব্যস্ত আছেন, আপিল হয়েছে 21 সালে, আপনারা ভালো করে অবগত হয়ে নেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে 21 সালে। 19 সালে রায় হয়েছে, তারপরে করোনার কারণে সর্বোচ্চ আদালত পর্যন্ত বন্ধ ছিল। তখন তারা আপিলের আবেদন করেছিল। আবেদন করার পরপরই করোনা ভাইরাসের কারণে সকল আদালত বন্ধ হয়ে গেল। তারপরে 21 সালে আদালত খোলার পরে আপনার নিয়মিত আপিলের নির্দেশ হলো আদালত থেকে। সেই নির্দেশ অনুসারে এ পর্যন্ত আপিল মামলাটি চলমান আছে। তো এখনো 2001 সাল, 2005 সাল, 2008 সাল এরকম হাজার হাজার আপিল মামলা পড়ে আছে। আমাদেরটা 21 সাল, কথাটা মনে রাখবেন, কিন্তু কথাটা ভালো করে মনে রাখেন। 21 সালে আপিল, আর 2001 সাল থেকে 2010 সাল, 12 সাল, 8 সাল হাজার হাজার মামলা, আপিল মামলা। আপনি ভালো করে দেখেন, 1 নাম্বার কোর্টে 518, 528, মানে 500-র উপরে মামলা। এখন 500-র উপরে 1 নাম্বার কোর্টের মামলার মধ্যে আমার মামলা 30 নাম্বার সিরিয়ালে। এখন আপনি বলেন যে আমরা কতটা পিছনে আছি, আমাদের কার্যক্রম এই পর্যন্ত আমরা সফলভাবে আছি কিনা। বিবেক বিশ্লেষণটা আগে। আপনি আইনের ভাষা যখন না বুঝবেন, আপনি বলতেছেন কেন সে রায় দিচ্ছে না, কেন হচ্ছে না? রায় তো হয়ে গেছে গ্রাম পুলিশের। গ্রাম পুলিশের আর রায় বাকি কি? এখন হলো রাষ্ট্রপক্ষ আপিল করছে ওই রায়ের বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের আপিলটা চূড়ান্ত শুনানি হয়ে হয় আপিল বাদ হয়ে যাবে, না হয় এখানে সংযোজন বিয়োজন, এটা আদালতের বিষয়, এটা অগ্রিম বলার মতন সুযোগ নাই। কিন্তু 11 সালে জুন মাসের 2 তারিখ থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, সকল বকেয়া দেওয়ার কথা বলা হয়েছে। অনেক বিষয় আছে এখানে, বিয়োজন হতে পারে, সংযোজন হতে পারে, তাই না? তো আমরা তো অগ্রিম কোনো কিছু বলতে পারি না, তো আমাদের চালাই যেতে হবে। তো এই 21 সাল থেকে 24 সাল, 3টা বছর, 3টা বছরের মধ্যে আপনারা যারা কমেন্ট করতেছেন তারা উজ্জ্বল খানের হাতে কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা, যদি প্রমাণ সহ থাকে আপনারা কমেন্টে বলেন। ক্লিয়ার কথা বলে দিলাম আমি। ধন্যবাদ ভাই। এক ভাই কমেন্ট করেছেন যে আপনার থানা থেকে 800 করে টাকা নিয়েছে, কিন্তু 1টি টাকাও আমাদের কাছে আসে নাই, পরে আপনি খোঁজ নিয়ে দেখেছেন। তো এইভাবে চিন্তা করে দেখেন
যে উজ্জ্বল খানের সাথে আপনারা লাইভে কথা বলতেছেন, কমেন্ট করেন, চেনেন, জানেন, তার নাম্বার জানেন, সব জানেন। মামলা পরিচালনা কমিটির সভাপতি আমাকে আপনারাই তৈরি করেছেন, আমি কাজ করছি। কিন্তু আপনারা কোনো অর্থ আমার কাছে দেননি, কিন্তু বাজে কমেন্ট করতে ছাড়েন না কেন? কি নয়, কথা কি ঠিক আছে ভাই? হ্যাঁ, রাইট। তো যাই হোক, আপনারা কোনো লাল মিয়ান নিয়ে যদি লেখালেখি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এমন কিছু করে কেউ বিপদে পড়েন না। এবং গ্রাম পুলিশের যে স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের যে ঐতিহাসিক রায়টি রাষ্ট্রপক্ষ আপিল করেছে, রাষ্ট্রপক্ষ যেন এমন কোনো বড় ধরনের ইস্যু আমাদের বিরুদ্ধে না দেখিয়ে আমাদের রায়টা বাতিল করে দেয়, এমন কিছু যেন না করতে পারে। এর জন্য সকলকেই আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বাজে কমেন্ট, বাজে পোস্ট এবং আইন অমান্যজনক কোনো কর্মকাণ্ডে কেউ আহ, যুক্ত হবেন না, এটা আমার বিনয়ের সাথে অনুরোধ। আর বাকিটা আপনার নিজের একান্ত ইচ্ছা, কারণ আপনার আহ, মতের আপনার মত আপনিই দিতে পারেন, কারণ আপনার মতকে আমি ঘোরানোর শক্তি রাখি না, আপনাকে কোনো আদেশ করারও আমার কোনো শক্তি নেই। আমি হয়তোবা আপনাদের এক ছোট ভাই, বড় ভাই, যেটাই বলেন না কোনো, ভাই হিসেবে আহ, অনুরোধ করেছি। অনুরোধটা হয়তো আপনারা রাখবেন না রাখবেন, এটা একান্তই আপনাদের ব্যাপার। তবে আহ, যদি বাহিনীকে ভালোবাসেন তাহলে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বাজে কথা বলা থেকে বিরত থাকবেন। আর না হলে যারা বাজে কথা বলবেন তারা আমার আইডি থেকে বের হয়ে যাবেন, নচেত বের হয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেটাও আমি করতে পারি। কারণ দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল ভালো, যেটা আমার ইয়নু মহোদয় সরাসরি গত 8 তারিখের আলোচনায় তিনি বলেছিলেন যে দুষ্ট গরু রাখার চাইতে শূন্য গোয়াল ভালো। অনেক উদাহরণ দিয়েছিলেন সেদিন তিনি। তো আমার আমার আইডিতে এমন কোনো বন্ধুর দরকার নাই যে বন্ধুটা বেয়াদব, যে বন্ধুটা আইন মানে না, যে বন্ধুটা আইনের প্রতি অজ্ঞই না, তাকে আমার দরকার নাই ভাই। আইনের ওপর শ্রদ্ধাশীল হতে হবে। আইন অবশ্যই সবার জন্যই সমান। অবশ্যই সামনে আমাদের ভালো কিছু হবে আশা করি। কিন্তু ফেসবুকে এখন কেউ বাজে পোস্ট করেন না ভাই দয়া করে। দিতে চাই নাই, তারপর আমি বলছি, আইন গরিবদের শাসন করে আর বড় লোকরা, ধনীরা হলো আইনকে শাসন করে। হতে পারে, হতে পারে আপনি বড় লোক হয়ে যান, আপনি আইনকে শাসন করেন, আপনি এখন ধনী হয়ে যান। এখন আইন সবার জন্যই সমান। আমি সংবিধানে বা বিভিন্ন জায়গায় আমি শুনেছি, দেখেছি লেখা, আইন সবার জন্য সমান। তো আইন যদি সবার জন্য সমান হয়, আমরা আইনের কাছে গেছি 2 বছর, কিন্তু আমরা রিটের রায় পেয়েছি মাত্র একদম অল্প সময়ের মধ্যে। অনেক রিট হয়েছে, বছরকে বছর, 10 বছর পার হয়ে গেছে, রায় হয় নাই, শুনানি হয় নাই, অনেক আছে, কিন্তু আমরা পেয়ে গেছি। তো আসলে ধৈর্য হারা হলে যা হয়, দেখেন। অচিরেই সামনে ভালো দিন আসতেছে, এটা হ্যাঁ, sure। মানে অতি রঞ্জিত কোনো কিছু করা ভালো না। আর যাদের মানে মনে হচ্ছে যে কালকের মধ্যে জাতীয়করণ দরকার, তো সেই ব্যক্তিরা ফেসবুক না, আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন আপনারা। আমি ভাই আপনাদের ওই মতের কাছে আমি জিরো ভাই, আমি আর আপনাদের বুঝ দিতে পারলাম না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নয়ন ভাই, তাহলে বিদায় নিলাম নাকি? ভাই বগুড়া আসলে আসছেন আমার গাবতলীতে, অবশ্যই দেখা আহ, হবে। ভাই আসলে তো কোথাও কিন্তু আমি যাই না, আমি কোনো জেলা উপজেলা কোথাও কিন্তু যাই না এমনি বেড়াতে একমাত্র। আসেন। হ্যাঁ, ঢাকায় গিয়ে শুধু যাই হলো আদালতে, যেহেতু মামলাটা আছে, দেখাশোনা করা লাগে তবে বা জানার ভাই একটা কথা লাগে। বলি, আপনি যত কষ্টই হোক, এটা 46,000 পরিবারের বিষয়। যেহেতু আমাদের মামলাটার একটা রায় হয়ে আছে, বর্তমান মামলাটা এগিয়ে নিতে যা করণীয়, আপনার কষ্ট হোক যেটাই হোক, একটু সবসময় মামলাটা দিয়ে খেয়াল রাখবেন। এবং আপনার কোনো পরামর্শ দেওয়ার যদি
আমাদের কিছু জানানোর ইচ্ছা থাকে, আপনি নেটে এসে লাইভে এসে বলবেন, কে মারলো না মারলো ওটা পরে হিসেব, কিন্তু আপনার কর্তব্য, আপনি যেহেতু দায়িত্ব একটা নিছেন, আপনি পালন করে যাবেন। ধন্যবাদ। এক ভাই লিখছেন যে আপনি আর লাইভে আসেন না, লাইভে আসলে অনেকে বাজে কমেন্ট করে। বাজে কমেন্ট এটা তার ব্যাপার ভাই, এটা হলো তার ব্যাপার। আপনিও করতে পারেন, আমাকে আপনি পছন্দ করেন না। একটা সত্য উদাহরণ আপনাদের বলে দিই, হ্যাঁ, কথাটা বলতে চাইছিলাম না, আহ, এই ভাইয়ের কথা অনুযায়ী বলা লাগে। আপনি আমাকে লাইভ বন্ধ করতে বললেন যে লাইভ টাইপ করেন না, ইমার্জেন্সি বিষয় হলে আপনি আইসেন, হলে আইসেন না লাইভে। অনেকে খারাপ ভাষা করে। আপনারা তো বললেই বলবেন যে একটা মানুষ বিপদে পড়ছে এইভাবে বললেন, তো এইভাবে বলবো না, খালি একটা কথাই বলবো। আমাদের গ্রাম পুলিশের যে লাল মিয়া, যার নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই লাল মিয়া আমার মা বাবাকে তুলে অকথ্য ভাষায় লাইভে এসে গালাগালি করছিল। দেখেন আল্লাহরই কি কাজ, এই লাল মিয়া অ্যারেস্ট হয়েছে, যেটা তার পরিবার বা কেউ কিন্তু জানে না কোথায় আছে, কি অবস্থায় আছে। আমার কাছে তারা ফোন দিল, ভাই একটু আইনগতভাবে দেখেন না, তাকে অ্যারেস্ট করছে এতটুকু জানি, কোথায় নিয়ে গেছে জানি না। তখন আমি আমার আইনজীবীদের সাথে কথা বললাম, কথা বলে যে কি করা যায়, এদের তো খোঁজ পেতে হবে, পরিবার তো অনেক উদ্বিগ্ন আছে। তখন তারা তাদের কাজ করে যখন আমাকে জানালো যে হ্যাঁ উজ্জ্বল ভাই তারা অ্যারেস্ট হয়েছে এবং তারা মিন্টু রোডে আছে, বা আমাকে যাই হোক একটা তথ্য জানালো এবং কপি পাঠাচ্ছি, তারপর পরেই কপি পাঠাই দিল এবং লাল মিয়ার কাছে ওকলতনামা নিয়ে তার সই করে আহ, তাকে ছাড়ানোর যে ব্যবস্থা সেই রাস্তাগুলো তারা নিল, তাই না? তো এই ব্যক্তি কিন্তু আমার মা বাবাকে গালি দিছিল, আমি কিন্তু তাকে কিছুই বলি নাই, আমি কোনো জায়গায় অভিযোগ করি নাই, কিন্তু আল্লাহ পাক সময়ের ব্যবধানে তার পরিবারের সদস্যরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ফোন দিয়ে যখন রিকোয়েস্ট করেছে, আমি তার উপকারে লাগার জন্য চেষ্টা করেছি। আমি তার পক্ষে বিপক্ষে কোনো বিষয় না, বিষয় হলো সে আইনগতভাবে যাতে সুযোগ পায়, আইনি সেবাটা দ্রুত পায়, সে কাজটা আমি করেছি ভাই। এখন ঠিক আছে ভাই, কারণ একজন ভুল করতেই পারে, তাই না? কারণ এমনও ভুল করে যা মেনে নেওয়ার মতো না, তারপরেও কিছু কিছু বিষয় আছে, যেমন আজ আপনি বলতেছেন, অবশ্যই আপনার তরফ থেকে যেটুকু সহযোগিতা করা দরকার আপনি করবেন, যেহেতু আপনার কাছে সেটাই। তার পরিবার থেকে ফোন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটা কথাই বলবো যে এই কথাগুলো কিন্তু তার পরিবারের সাথেও আমার হয়েছে, কারণ লাল মিয়ার ওয়াইফ আমাকে ফোন দিছে, ফোন দিয়ে যখন বলছে যে ভাইয়া আপনি তো আইন নিয়ে আছেন এবং অনেকটা বোঝেন, আর ওর ব্যাপারে বললো যে ও সবকিছুই খামখেয়ালি করে অনেক, মানে বেশ কিছু সময় কথা হ্যাঁ, হয়েছে। আমার খবর ছিল, মানে যখনই রাতের বেলা ফোন দিছে, তো মহিলা মানুষ, আমার ওয়াইফ বলতেছে কে, তখন আমি বললাম যে লাল মিয়ার বউ। তো সে ঠান্ডা মাথায় সব কথাগুলো শুনলো, শেষে আপনার ভাবি কিন্তু আমাকে অনুরোধ করলো যে না তুমি অবশ্যই আহ, চেষ্টা করো, এবং তার সামনে আমি আইনজীবীকে ফোন দিলাম, সব কথা বললাম, সবকিছু মানে চেষ্টা করলাম আর কি তাদের সাথে কমিটমেন্ট মিলাই দেওয়ার জন্য। এখন আহ, এই যে এসে হঠাৎ করে একটা কমেন্ট করলেন যে গ্রাম পুলিশের শত্রু গ্রাম পুলিশ, কেন ভাই, কি কেন শত্রু হবে আমাকে এটা বলেন। ওটার মানে জানে না দেখে তো হুট করে একটা কমেন্ট করলো। এই যে মোস্তফা কামাল একটা বয়স্ক মানুষ, তাকে কিছুদিন আগে যে একটা লাইভে দেখালো, এই লাল মিয়া কিন্তু লাইভে তার যে হেনস্থার বিষয়টা, একটা এই বাহিনীর কি ক্ষতি করেছে না, প্রতিটা ধাপেই তো সেই বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রেস ক্লাবে বাটি হাতে ভিক্ষা চাইলো, এই বাহিনীকে কি আহ, প্রশ্নবিদ্ধ হতে হয়নি? আসলে কর্মফলের জন্য, নিজের কর্মফলের জন্য নিজে যদি আমি কোনো সমস্যাগ্রস্ত হই, অন্য কেউ দায়ী নয়। যারা প্রশ্ন করেছিলেন তাদের সকল প্রশ্নের জবাব লাস্ট পর্যন্ত দিতে হলো, দিয়ে গেলাম। আশা করি প্রশ্নের জবাবগুলো আপনারা পেয়েছেন। আরো যদি কারো গভীর কোনো প্রশ্ন থেকে থাকে, ও আমার মারুফ ভাইও আছে, অনেকে আছে, তো সকলকে আমি বলবো যদি আমার কথাগুলো আপনাদের কাছে
কষ্ট লাগে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বোচ্চ আদালতের মতন জায়গায় যেও কিন্তু আমাকে অ্যাটাক করেছিল লোকজন নিয়ে, যে কথাটা আমার এক ভাই মুক্তার ভাই ফোন দিয়ে কিন্তু এইমাত্র বললো যে ভাই কথাগুলো বলেন, আপনারা বলতেছে এগুলা করতে ওগুলা করতে, কিন্তু আমি বললেও করতাম না বললেও করতাম, কারণ যখন শুনেছি ওরা অ্যারেস্ট হয়েছে নিজের কাছেই খারাপ লাগছে যে এই অল্প বেতনে চাকরি করি আমরা, আজকে একটা মানুষ শেষ হয়ে গেল। বা আমি ভাবছিলাম যে হয়তোবা মুচলেকা নিয়ে ছেড়ে দেবে, নর্মাল কোনো মামলা টামলা এমনটা ধারণা করেছিলাম, কিন্তু এতটা হার্ড লাইনে চলে যাবে, এতটা জীবনের ঝুঁকির দিকে চলে যাবে এটা কখনো ভাবি নাই। তো যেটা হয়েছে এটার জন্য সে নিজেই দায়ী, এটার জন্য আমাদের বাহিনীর কোনো সদস্য দায়ী নয়। তো আপনারা যারা তার কষ্টে কষ্ট পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনারা তার পাশে দাঁড়ান। তার জন্য আর্থিকভাবে তার আইনজীবীদের, এখন রবিবারে হলো রিমান্ড শুনানি, কথাটা বুঝতে হবে। জামিন তো অনেক পরের ব্যাপার, রিমান্ড শুনানি, রিমান্ডটা যেন না হয় এটা দেখেন ঠেকানো যায় কিনা। এটার ব্যবস্থা আগে করতে হবে। হ্যাঁ, আগে যে লাইনগুলো অনেকে আইন না বুঝেই মন করা অনেক কিছু তৈরি করে ফেলে, সিন্দুক তৈরি করে ফেলে, তারপরে মনে করেন যে বড় বড় রিসোর্ট তৈরি করে অনেকেই, মানে 1 ঘন্টা একটু ঝিম করে বসে থেকে দেখবেন যে সে রাজার মতন একটা পাঠ নেয়। অনেকের একটা স্বপ্ন দেখে আর কি, কিন্তু স্বপ্ন আর বাস্তব কিন্তু এক নয়। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। সকলকে কষ্ট দিলাম, আর আমার কথাগুলো শুনে অনেকের ঘুমও পাচ্ছে মনে হয়, কারণ আমার কথাগুলো তো ঝাঁকি দিয়ে ঠেলে ওঠার মতন কোনো কথা না। আমার কথা শুনলে ঘুমই আসবে যে এ এ কি অবস্থা, ভালো লাগবে না, তাই না নয়ন? ভালো হ্যাঁ, লাগার কথা না ভাই? ঠিক আছে, ভালো থেকো ভাই, জাকির ভাই, আহ বাহাদুর ভাই সহকারে সকলকে ধন্যবাদ। এবং নয়ন আমার এক ছোট ভাই, ভাইটির সাথে কথা হয়েছিল মেলা দিন আগে, না হ্যাঁ ভাই, মেলা দিন আগে কথা হয়েছিল সেই আসলে। হাইকোর্টে কথা হচ্ছে একবার, বগুড়াতে কথা হচ্ছে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2বার, মানে একবার সরাসরি, একবার হলো ফোনে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। হুম। এই বললাম না যে আমি আইডি দেখেই আমি নিয়ে নিলাম যে এই ভাইটার সাথে মেলাদিন কথা হয় না, আর যেহেতু ইনভাইট পাঠাইছে এটা একসেপ্ট না করে পারলাম না আর কি, সত্যি কথা যেটা। তবে তো ঠিক আছে ভাই, আসলে কি সামনে সুদিন আসতেছে, আগের কোর্ট এখনকার কোর্ট অনেক রাত আর দিন আলাদা হবে, খালি কয়টা দিন ধরতে পারেন, আচ্ছা, প্রধান আমাদের বিচারপতির শুনানিও কাছে হবে। আবেদন করার পরে 9 নম্বর লিস্টে আনার পরে রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় নিচ্ছে, তাই না? হ্যাঁ, কেমন কিন্তু আমরা মূল পাঠে কিন্তু চলে আসছি, অনেকে কিন্তু বুঝতেছে না। কিন্তু রাষ্ট্রের অবস্থা তো ভালো না, কারণ ভালো না। একটা, এটা পৃথিবীর বুকে সবচেয়ে বড় মামলা এখন পর্যন্ত। একসাথে এত লোকের ভাগ্য নির্ধারণ কোনো মামলা পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা হয় নাই। হুম। এই বিষয়টা অনেক গ্রাম পুলিশ সদস্যরা অনুধাবনও করতে পারে না, জানেও না, না জেনে বাজে বাজে কমেন্ট করে। তো যাই হোক, না জানার কারণে বিভিন্ন বাজে, মানে বাজে কমেন্ট হতে পারে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, বাজে ভাবে নিবেন না। কি ভাই, ঠিক আছে কিনা? অবশ্যই হাইকোর্ট, একটা বিশ্বাস সবাই রাখেন, হাইকোর্ট যেখানে রায় দিছে সেখানে সুপ্রিম কোর্টে আপিল ছিল গততে। এখন বর্তমান আমাদের পক্ষে ভালো কিছুই একটা হবে, খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ কি, আমরা রাষ্ট্রের অনেক কর্মচারী। আমি বললামই, যারা কালকের মধ্যে জাতীয়করণ চায় তাদের যা ইচ্ছে তা করতে পারে, কিন্তু আমার আইডি থেকে বের হয়ে যান। তার আমাকে আমার কথা শোনারও দরকার নাই, আমার কাছে কিছু বলারও দরকার নেই। যার 2 4 10 দিন, 2 1 2 4 15 দিনের মধ্যে জাতীয়করণ দরকার, এক কথায় যাদের রিসেন্টলি জাতীয়করণ দরকার তারা আন্দোলন চায়, তো সেই ব্যক্তিদের সাথে আমার কোনো কথা নাই। এখন উজ্জ্বল ভাই, এখন কিন্তু হুম। বর্তমান কাল
গতকাল থেকে এই যে আমাদের কিছু সদস্য অ্যারেস্ট এই কথা ছড়াচ্ছে, এবং কিছু কিছু নেতারা ছড়াচ্ছে যে আমাদের বেতন বৃদ্ধি হয়েছে, 9-10 হাজার হচ্ছে। মানে এলে কথার কোনো ঠিক ঠিকানা নাই। আমি বলি বেতন বৃদ্ধির ব্যাপারে আমি আগেও যা বলছি এখনো তাই। বেতন বৃদ্ধির ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই, কারণ যদি বেতন বৃদ্ধি করতে হয় তাহলে রাষ্ট্র যদি মনে করে যে আমাদের এই বেতনে চলতেছে না, তাহলে অবশ্যই জাতীয়করণ করতে হবে, হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে হবে, কথা ক্লিয়ার। কথা কিন্তু ওই 19 সালের কথাই আজকে আবার বলে দিলাম। তা তো অবশ্যই। মানে এর ভিতরে আবার মানে বিশৃঙ্খলা, মানে একজনের ব্যাখ্যা দেয় ওর ভিতরে আরেক কথা ঢুকো, আরেক কথা, মানে কারো কোনো ঠিক ঠিকানা নেই। যে যেমন আপনি আসেন তো আমাকে জিজ্ঞেস করেছেন ভাই আজকে দুপুরে কি খাওয়া হয়েছে, আর একজন এসে কমেন্টে বলতেছে শালারা বাটপার। তো এই আসলে আমাদের বাহিনীর অবস্থা। ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে যাই যা পারে বলে যায়, এটাই বলুন, সবচেয়ে দুঃখজনক। আমার কোনো সমস্যা নাই ভাই, সেই সমস্যায় পড়বে। হ্যাঁ, আমি দেখেন দীর্ঘদিন আমার বিরুদ্ধে যে যাই বলেছে, আমি একটা কথাই বলেছি, এটা তার ব্যাপার। আর আমার সঠিক থাকার বিষয়টা হলো আমার, সে কি বললো এটা তার ব্যাপার। কারণ তার নিজস্ব বায়োডাটা, নিজস্ব সবকিছু দিয়ে তার চাকরি হয়েছে। হুম। আমার সার্ভিস মেটালের যে বিষয়টা সবকিছু রাষ্ট্র বুঝে নিয়ে কিন্তু আমাকে এই কর্মে দিয়েছে, তাই না? এমনি তো দেয়নি। তা তো অবশ্যই। তো সে তার যোগ্যতা দিয়ে আসছে, আমি তা আমার যোগ্যতা দিয়ে আসছি। এখন আহ, আপনাকে মিথ্যা দিয়ে আমি খুশি করার চাইতে সত্য বলে আপনাকে কাঁদাবো, এটা হলো আমার হিসাব। ওটাই রাইট। আর কিছু কিছু মানুষ মিথ্যা কথাকে সত্য বানানোর জন্য আরো আরো 10টা মিথ্যা ঢুকাই দিয়ে বলে দিল হয়ে গেছে, হয়ে গেছে। মিথ্যা আশ্বাস তো এই যাবৎ গ্রাম পুলিশ পেয়ে আসতেছে, হাজারের পর হাজারটা মিথ্যা আশ্বাস, যে কারণে সত্যের প্রতি সবার বিশ্বাস উঠে গেছে। এই আটারবাড়ি, আটারবাড়ি ইউনিয়ন পরিষদ, এটা কোন জেলা কোন থানা একটু দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, একটু ক্লিয়ার হই। আপনার জেলাটা একটু চিনি, আপনার থানাটা একটু চিনি ভাইয়া। আটারবাড়ি আমি চিনি না, কেউ যদি চিনে থাকেন একটু কমেন্টে জানাবেন এটা কোন জেলার কোন থানা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। রুহুল আমিন আমার ছোট ভাই সহ সকলেই যারা লাইভে আছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। লাল মিয়া দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়েছে, আহ, সে ব্যাপারে তার পরিবারের সাথে যোগাযোগ করলে পাবেন। আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের জানাইলাম, এর বেশি আমাদের বলার শক্তি নেই। জানুয়ারি থেকে বাড়তি বেতন পাবো, কথাটা কি ঠিক? ভাই কথাটা কোথায় শুনলেন একটু বলেন। আর আপনি ভাই কোন জেলা, কোন উপজেলা থেকে এই বলছেন? ব্যাপারে আমি জানি না ভাইয়া, এই ব্যাপারে আমার কাছে প্রশ্ন করে কোনো লাভ নাই, এটা যারা যে বলছে তার কাছে জিজ্ঞেস করেন। না, তাকেই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, না ওই যে কমেন্ট করছে, যে শুনলো, যার কাছে শুনছে তার কাছে শুনুক, আমার কাছে শোনার কিছু ও, নাই, কারণ এমন কিছু আমাদের কাছে নাই। না তা তো ঠিক আছে। হ্যাঁ, লাল মিয়া অ্যারেস্ট হয়েছে অলরেডি, সে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এবং আহ, রবিবারে তার শুনানি আছে, রিমান্ড শুনানি। বুঝলাম না রে ভাই, কি দিয়ে কি কন তো, আপনাকে কোথায় এখন আর থাকতে পারলাম না। আল্লাহ হাফেজ, না, কথা শুভরাত্রি। ঠিক হ্যাঁ, নেই। গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি, আল্লাহ